আসসালামাইকুম। ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। আমি ডক্টর ফাহিমউদ্দিন আহমেদ। আমি মাইক্রোবায়োলজির একটা পোর্শন আজকে জেনারেল ব্যাকটেরিওলজি নিয়ে কথা বলবো। তো মাইক্রোবায়োলজি ওভারঅল রেসিডেন্সিতে ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। অ্যারাউন্ড 30 to 35 কোশ্চেন এখান থেকে হতে পারে। তো আজকে জেনারেল ব্যাকটেরিওলজির ইম্পর্টেন্ট টপিকগুলো আমি একটু বলি। These are the important topics of general bacteriology. আমি সবকিছু বলছি না, আপনারা একটু দেখে নেবেন, আমার লেকচারটা দেওয়া থাকবে। এই টপিকস গুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। তো জেনারেল ব্যাকটেরিওলজির প্রথম যেই জিনিসটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেলস। তো একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা আমাদের আসলে কেন জানা দরকার? আমরা সবাই জানি ব্যাকটেরিয়াটা আমাদের একটা এনিমি। তো এনিমিকে আমাদের ভালো করে জানতে হবে টু কিল দেমসেলফ। তো ব্যাকটেরিয়াল স্ট্রাকচারকেও আমাদের জানতে হবে ভালো মতো, এবং তাদের ফাংশনটা কি, প্রতিটা স্ট্রাকচারে কি কি ফাংশন আছে সেটা জানা দরকার। তো ব্যাকটেরিয়াল স্ট্রাকচারকে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল এই দুইটা কম্পোনেন্টে ভাগ করা হয়। এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে যেসব কম্পোনেন্ট ছাড়া ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না। এভরি কম্পোনেন্ট ইজ নিডেড ফর দ্য সার্ভাইভাল অফ দ্য ব্যাকটেরিয়া, অ্যান্ড নন এসেনশিয়াল কম্পোনেন্টস আর যেটা ছাড়া ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে। এবং নন এসেনশিয়াল কম্পোনেন্ট গুলা সব ব্যাকটেরিয়াতে থাকে না। কোনো কোনো ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকে, কোনো ব্যাকটেরিয়াতে থাকে না, কোনো ব্যাকটেরিয়াতে পিলাই থাকে, কোনো ব্যাকটেরিয়াতে থাকে না, এরকম। এবং এদের ফাংশন গুলা পড়তে হবে, এবং কেমিক্যাল কম্পোজিশন গুলাও পড়তে হবে, কারণ কেমিক্যাল কম্পোজিশন গুলা উপর ডিপেন্ড করে আমাদের ইমিউন রেসপন্সটা কেমন হয়। যেমন যদি আমরা প্রোটিনের কথা চিন্তা করি, প্রোটিনটা কে বলা হয় টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। সো টি সেল রেসপন্সটা আমরা পাবো এনি কাইন্ড অফ প্রোটিন অ্যান্টিজেনের এগেইনস্টে। আবার লিপিডে যেটা সেপটিক শক করে। তো কেমিক্যাল কম্পোজিশনটা আমাদের জানতে হবে পাশাপাশি। সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল যখন আমরা পড়বো তখন বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল কম্পেয়ার করে পড়তে হবে। অনেক সময় পরীক্ষায় আসে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের ক্যারেক্টারিস্টিক্স, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের ক্যারেক্টারিস্টিক্স এভাবে আসে। তো মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস এবং পেপটাইডোগ্লাইকান লেয়ার। পেপটাইডোগ্লাইকান লেয়ারটা ঠিক থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা থিন। তো এখানে পার্থক্যটা দেওয়া আছে। আমার স্লাইডে যেগুলো দেওয়া থাকবে সেগুলো আমি রিক্যাপ করব না। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্ট সেল ওয়াল কম্পোনেন্ট হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস এবং পোরিন প্রোটিন। পোরিন প্রোটিনের ফাংশনটা বেসিক্যালি বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স, অনেক কম্পোনেন্টস, নিউট্রিয়েন্টস কম্পোনেন্টস গুলা এই পোরিন প্রোটিন দিয়ে এন্ট্রি করে আউটসাইড থেকে ইনসাইডে। এবং কোনো কারণে যদি পোরিন প্রোটিনটা মিউটেশন হয়ে যায় তখন দেখা যায় যে অ্যান্টিবায়োটিক্স গুলা কাজ করে না। আর পেরিপ্লাজমিক স্পেসের আরেকটি ইম্পর্টেন্স হচ্ছে এটা অনেক সময় হাইড্রোলাইটিক এনজাইম যেমন বিটা ল্যাকটামেজ ক্যারি করে, যেটা বিটা ল্যাকটাম যেসব অ্যান্টিবায়োটিক্স আছে তাদেরকে ডিস্ট্রয় করে। তো ব্যাকটেরিয়ার সেল ওয়াল স্ট্রাকচারটা আমাদের একটু জানতে হবে, কারণ অ্যান্টিবায়োটিক্স, সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক্স গুলা কোথায় কাজ করে অনেক সময় পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে। তো পেপটাইডোগ্লাইকেন, দ্যাট মিন্স এটা প্রোটিন পার্ট আছে একটা, এটা হচ্ছে গ্লুকোজ পার্ট আছে। দিস ইজ গ্লুকোজ পার্ট, এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন, এটা দিয়ে কম্পোনেন্টস হয় হচ্ছে গ্লুকোজ পার্ট। দিস ইজ গ্লুকোজ পার্ট, দিস ইজ প্রোটিন পার্ট। এটা একটা পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এটা একটা পেপটাইডোগ্লাইকেন লেয়ার। এই দুটা লেয়ারকে ক্রস লিঙ্ক করে, সেটার নাম হচ্ছে ট্রান্সপেপটাইডেস অথবা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। কেন এদেরকে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বলা হচ্ছে? কারণ বিটা ল্যাকটাম যেসব ড্রাগস গুলো আছে যেমন পেনিসিলিন, সেটা এই ট্রান্সপেপটাইডেস অথবা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে বাইন্ড করে এবং আলটিমেটলি সেল ওয়াল ইনহিবিশন করে। কোনো কারণে যদি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা মিউটেশন হয়ে যায় তাহলে বিটা ল্যাকটামেজ অ্যান্টিবায়োটিক্স গুলা কাজ করবে না। So these are the clinical importance. এখানেও সেম, এটা একটা পেপটাইডোগ্লাইকান লেয়ার, এটা একটা পেপটাইডোগ্লাইকান লেয়ার, এটা প্রোটিন পোর্শন,
এবং এখানে কোনো ক্রস লিঙ্কেজ হচ্ছে না, আলটিমেটলি এই সেল ওয়ালটা তখন ডিস্ট্রয় হয়ে যাবে। অনেক সময় সেল ওয়াল ছাড়া ব্যাকটেরিয়ার কিছু নাম আছে, যেমন প্রোটোপ্লাস্ট বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যাদের কোনো সেল ওয়াল থাকে না। যেমন লাইসোজাইম দিয়ে যদি আমরা ট্রিট করি একটা ব্যাকটেরিয়াকে, তখন সেল ওয়াল যদি ভ্যানিশ হয়ে যায় তখন সেটাকে বলে প্রোটোপ্লাস্ট। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যাদের সেল ওয়াল থাকে না তাদেরকে বলে স্ফেরোপ্লাস্ট, এবং যেসব প্রোটোপ্লাস্ট অথবা স্ফেরোপ্লাস্ট ক্যান এবল টু গ্রো অ্যান্ড ডিভাইড, দে আর কল্ড এল ফর্মস। সেল ওয়াল কম্পোনেন্ট, আচ্ছা এখানে আরেকটু জিনিস বলে রাখি যে তাহলে প্রোটোপ্লাস্ট, স্ফেরোপ্লাস্ট বা এল ফর্মের ইম্পর্টেন্সটা কি। আমরা জানি যে কোনো অ্যান্টিবায়োটিক্স দিলে সেই ব্যাকটেরিয়া সেল ওয়াল যদি ইনহিবিশন হয় তখন ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হবে, কিন্তু এইসব জায়গাতে কিন্তু ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হচ্ছে না। যেমন এল ফর্মে কিন্তু সেল ওয়াল ছাড়াও ব্যাকটেরিয়া গ্রো করতে পারতেছে এবং ডিভাইড করতে পারতেছে, এবং আলটিমেটলি দে ক্যান প্রডিউস প্যাথোজেনিসিটি। নেক্সট কম্পোনেন্ট হচ্ছে লিপোপলিস্যাকারাইড, যেটাকে বলা হয় এন্ডোটক্সিন। এন্ডো মিনস ইন্টারনাল পার্ট, লিপোপলিস্যাকারাইডটা একটা ব্যাকটেরিয়ার ইন্টারনাল পার্ট, এবং এটা নাম দেখে আমরা বুঝতে পারতেছি এটা এখানে লিপিড পোর্শন আছে, এখানে একটা পলিস্যাকারাইড পোর্শন আছে, এবং এটা ফিভার আর সেপটিক শক করে। কিভাবে ফিভার আর সেপটিক শক করে মেকানিজমটা একটু জানতে হবে। ইনজিস যদি আমি বলতে চাই একটা লিপোপলিস্যাকারাইডে কিভাবে সেপটিক শক হয়, তখন আমাদের জানতে হবে যে এটা আসলে ডিউ টু সাইটোকাইন স্টর্ম। এখানে অনেক বেশি সাইটোকাইন রিলিজ হয়, দ্যাটস ওয়াই এখানে সেপটিক শক হচ্ছে। স্ট্রাকচার, একটা স্ট্রাকচার যদি আমরা দেখি তখন লিপিড পোর্শন থাকে, এটার একটা কোর কোর সুগার থাকে। এটা সব লিপোপলিস্যাকারাইড স্ট্রাকচারই একরকম, কিন্তু ও অ্যান্টিজেনটা যদি অনেকগুলো থাকে তখন সেটাকে বলে পলিস্যাকারাইড, আবার যদি ফিউ ও অ্যান্টিজেন থাকে অথবা সুগার কম্পোনেন্ট থাকে তখন আমরা সেটাকে বলি অলিগোস্যাকারাইড। যেমন নিশেরিয়াতে পলিস্যাকারাইড থাকে না, নিশেরিয়া থাকে অলিগোস্যাকারাইড, কিন্তু লিপোপলিস্যাকারাইড অথবা লিপোঅলিগোস্যাকারাইড দুটার ফাংশনই সেম, দ্যাট মিনস দে প্রডিউস সেপটিক শক। বেসিক্যালি সেপটিক শক করে লিপিড পোর্শনটা। সো লিপিড পোর্শন কজেস মেইনলি সেপটিক শক, নট সুগার পোর্শন। এটা অনেক সময় পরীক্ষাতে ধরে বা পরীক্ষায় আসে। তো টিকোইক অ্যাসিড, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে। টিকোইক অ্যাসিড ইজ প্রেজেন্ট অনলি ইন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল, এখানে শুধু টিকোইক অ্যাসিডটা থাকে। এবং টিকোইক অ্যাসিডের ফাংশনটা কি তাহলে? টিকোইক অ্যাসিড জাস্ট ওয়ার্কস লাইক endotoxin or lipopolysaccharide, that means they produce septic shock. Mechanism is almost same. Teichoic acid produces septic shock. Gram positive এবং gram negative bacteria difference আমরা একটু দেখি যে প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোশ্চেন আসছে এখানে। এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, cell wall of gram positive bacteria. গ্রাম স্টেনিং থেকে খুব একটা পরীক্ষায় কোশ্চেন আসে না, কিন্তু আমাদের যেটা জানতে হবে যে কোন কোন ব্যাকটেরিয়াকে আমরা গ্রাম স্টেইন করতে পারি না এবং কেন পারি না। যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটাকে গ্রাম স্টেইন করা যায় না কারণ এখানে লিপিড আউটার লেয়ারে পেপটিডোগ্লাইকান থাকে না, আউটার লেয়ারে থাকে লিপিড পোর্শন মাইক্রোলিক অ্যাসিড, দ্যাটস ওয়াই এটা অ্যাসিড ফাস্ট স্টেইনিং করে। এরকম অনেক ব্যাকটেরিয়া আছে যেটাকে আসলে আমরা গ্রাম স্টেইন করতে পারি না। ব্যাকটেরিয়াগুলোর নাম একটু পড়তে হবে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ইন্ট্রাসেলুলার, যেমন ক্লামাইডিয়া এবং রিকেটশিয়া, তাদেরকে আমরা গ্রাম স্টেইন করতে পারি না। যেমন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে এরকম যে ব্যাকটেরিয়া উইচ cannot be visualized microscopically by gram staining. সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেল ওয়ালটা আমাদের শেষ। তো সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে বেসিক্যালি যেটা জানতে হবে যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমিক মেমব্রেন আর হিউম্যানের সাইটোপ্লাজমিক মেমব্রেনের স্ট্রাকচার অলমোস্ট সেম, বোথ কন্টেইনস ফসফোলিপিড বাইলেয়ার। তো তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনে স্টেরল থাকে না, হিউম্যানে যেটা স্টেরল থাকে ব্যাকটেরিয়াতে স্টেরলটা থাকে না।
তো আসলে এই হিউম্যানের সাথে ব্যাকটেরিয়ার যে ডিফারেন্সটা, সেলের ডিফারেন্সটা, এটা আমাদের কেন জানতে হবে? যেমন এটা জানা দরকার ডিউ টু সিলেক্টিভ টক্সিসিটি। হোয়াট ইজ সিলেক্টিভ টক্সিসিটি? সিলেক্টিভ টক্সিসিটিটা হচ্ছে, সাপোজ আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিলাম, সেই সেল ওয়াল ইনহিবিটিং কোনো অ্যান্টিবায়োটিক দিলাম, সেই সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক গুলো শুধুমাত্র ব্যাকটেরিয়ার সেল ওয়ালের উপর কাজ করবে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করবে। বাট হিউম্যানে যেহেতু সেল ওয়াল নেই, সো হিউম্যান সেলে কোনো ক্ষতি করবে না। দিস ইজ সিলেক্টিভ টক্সিসিটি। সাইটোপ্লাজমিক মেমব্রেনটা যেহেতু ব্যাকটেরিয়ার এবং হিউম্যানে অলমোস্ট সেম, দ্যাটস ওয়াই সেল মেমব্রেন ইনহিবিটর যেসব ড্রাগস আছে, যেমন কোলেস্টিন, সেটা কিন্তু টক্সিক। এটা ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে যখন আমরা দিব, তখন কিন্তু সেটা হিউম্যানেও টক্সিসিটি করতে পারে। সো ডিফারেন্ট স্ট্রাকচার বিটুইন দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড হিউম্যান সেল, এটা জানাটা দরকার, কারণ টু অ্যাচিভ দ্য সিলেক্টিভ টক্সিসিটি। আমরা এটা নিয়ে অ্যান্টিবায়োটিক্স আর একটু বলবো। সেল মেমব্রেন ফাংশন, সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে কি কি থাকছে? সাইটোপ্লাজমে রাইবোজোম, মেসোজোম, ব্যাকটেরিয়া যে নিউক্লিয়েড, সেসব জিনিস থাকে। তো সাইটোপ্লাজমের কিছু গ্র্যানিউলস থাকতে পারে অনেক সময়, যেমন কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিতে একটা কিছু গ্র্যানিউলস থাকে সাইটোপ্লাজমে, যেটাকে বলা হয় মেটাক্রোমাটিক গ্র্যানিউল। মেটাক্রোমাটিক গ্র্যানিউল মিনস, আমরা যদি এক ধরনের স্টেইন দেই, সেটা যদি রেড কালারের স্টেইন হয়, কিন্তু মেটাক্রোমাটিক গ্র্যানিউলসটা ব্লু কালার ফরমেশন করলো, ব্লু কালার টেকেন আপ করলো, সেটাকে বলে আসলে মেটাক্রোমাটিক। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড মেটা। মেটা মিনস অপোজিট, অর মেটাক্রোমাটিক গ্র্যানিউলস। This is the cytoplasm. Nucleoid. Bacteria do not have any nucleus, they have nucleoid. Nucleoid means nucleus-like structure. আমরা এটা একটা হিউম্যান সেল, এখানে এটা দিস ইজ নিউক্লিয়াস, আর ব্যাকটেরিয়া যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়েড। নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়েড আর নিউক্লিয়াসের মধ্যে ডিফারেন্সটা কি তাহলে? ডিফারেন্সটা হচ্ছে দিস: they bacteria do not have any nuclear membrane, they do not have any nucleolus, no mitotic spindle, no histone and no intron. এইসব জিনিস নিউক্লিয়েডে থাকে না, আর বাট আমাদের যেসব নিউক্লিয়াস তাদের থাকে। তো নেক্সট টপিক হচ্ছে প্লাজমিড। প্লাজমিড ব্যাকটেরিয়া নিউক্লিয়েড তো একটা জেনেটিক স্ট্রাকচার, এছাড়াও এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার কিছু ডিএনএ মলিকিউলস পাওয়া যায় ব্যাকটেরিয়াতে, যেটা ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেট করে। কোশ্চেন গুলা আসলে এই ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে আসে, যে প্লাজমিডের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি। Plasmid can be two types. One is transmissible, another is non-transmissible. এটা একটা ট্রান্সমিসিবল প্লাজমিডের এক্সাম্পল। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ব্যাকটেরিয়া, দিস ইজ অ্যানাদার ব্যাকটেরিয়া। এই প্লাজমিডটা ডোনার ব্যাকটেরিয়া থেকে রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়াতে আলটিমেটলি ট্রান্সফার হবে। এই ট্রান্সফারের ইম্পর্টেন্সটা হচ্ছে, এখানে যদি কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, তখন এই ব্যাকটেরিয়া থেকে সেটা এই রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়। সো একটা ব্যাকটেরিয়া তাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আরেকটা ব্যাকটেরিয়াকে দিতে পারে। এটা হচ্ছে ট্রান্সমিসিবল প্লাজমিডের ইম্পর্টেন্স। ফাংশন আমরা দেখলাম অলরেডি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এক্সোটক্সিন জিন এরকম ট্রান্সফার করতে পারে, পিলাই ফরমেশন করতে পারে, রেজিস্ট্যান্স টু হেভি মেটাল, আল্ট্রাভায়োলেট রে, ব্যাকটেরিওসিন। হোয়াট ইজ ব্যাকটেরিওসিন? ব্যাকটেরিওসিন হচ্ছে, আমরা যদি ক্লিনিক্যালি দেখি যে একটা ইনফেকশন সাইটে একটা অর্গানিজমই ইউজুয়ালি মাল্টিপ্লাই করে। এটার একটা কারণ হতে পারে যে অর্গানিজমটা প্রিডমিনেন্ট থাকে সেটা অন্য ব্যাকটেরিয়াকে কিল করে বাই রিলিজিং দিস ব্যাকটেরিওসিনস। ব্যাকটেরিওসিনসটা আরেকটা ব্যাকটেরিয়াকে কিল করবে। দিস আর দ্য সাম কাইন্ড অফ কেমিক্যাল মলিকিউলস। প্রিভিয়াস ইয়ারে প্লাজমিড থেকে কি টাইপের কোশ্চেন আসলো আমরা দেখি একটু, বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। ট্রান্সপোজন থেকে খুব একটা কোশ্চেন আসে না, কিন্তু এটা একটু জানা দরকার যে এটা ইট ইজ আ পিস অফ ডিএনএ, এবং এই ডিএনএটা বেসিক্যালি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ট্রান্সফার হতে পারে, এই জন্য এটাকে বলে জাম্পিং জিন।
তো এই ডিএনএ তে যদি ড্রাগ রেজিস্ট্যান্স কোনো এনজাইম থাকে তাহলে সেটা ট্রান্সফার হতে পারে, টক্সিন প্রডিউসিং কোনো এনজাইম যদি থাকে সেটা ট্রান্সফার হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো দিস ইজ ট্রান্সপোজন, jumping gene. It can transform from one part of the bacteria to another part. Structure outside the cell wall. Cell wall এর বাইরে কি কি স্ট্রাকচার থাকে, যেমন ক্যাপসুল, পিলাই, ফ্লাজেলা, these are the important structure which is present outside the cell wall. তো ইউজুয়ালি ক্যাপসুলের কম্পোনেন্ট হচ্ছে পলিস্যাকারাইড। ক্যাপসুলটা যারা ক্যাপসুলেটেড অর্গানিজম তারা বেশি ভিরুলেন্ট হয়, কারণ পলিস্যাকারাইডকে আসলে আমাদের যে ফ্যাগোসাইটিক সেলগুলো আছে যেমন নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ তারা এই ক্যাপসুলেটেড অর্গানিজমকে কিল করতে পারে না, বিকজ ক্যাপসুলেটেড অর্গানিজম গুলো হচ্ছে নেগেটিভলি চার্জ, আর আমাদের নিউট্রোফিল অথবা ম্যাক্রোফেজ তারাও নেগেটিভলি চার্জ, দ্যাটস ওয়াই এটা রিপেল করে। আর ক্যাপসুলের এই জন্য ক্যাপসুলেটেড অর্গানিজম গুলা মোর ভিরুলেন্ট, ইউজুয়ালি মেনিনজাইটিস করে অনেক অর্গানিজম। আর এই ক্যাপসুলের যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হতে পারে, এবং এই জন্য চেঞ্জের জন্য এদেরকে অনেকগুলো সেরোটাইপসে ডিভাইড করা যায়, যেমন স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার প্রায় 91 সেরোটাইপস থাকে। তো ক্যাপসুলের ফাংশন গুলো এখানে দেওয়া আছে। ক্যাপসুলের একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা ভ্যাকসিন ডেভেলপ করতে পারি বাই ইন্ট্রোডিউসিং ক্যাপসুল অ্যাজ এ কম্পোনেন্ট টু দ্য ভ্যাকসিন। এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট জানা, যে ক্যাপসুল, শুধু ক্যাপসুলের কম্পোনেন্ট যদি আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে চাই তখন কিছু প্রবলেম আছে। সেটা প্রবলেমটা কি, যে ক্যাপসুলের কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড সো এই পলিস্যাকারাইডটা হচ্ছে বেসিক্যালি টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, দ্যাট মিনস এই পলিস্যাকারাইডটা আমাদের টি সেলকে ট্রিগার করে না, আমাদের টি সেলের ইমিউন রেসপন্সটা আমরা শুধু পলিস্যাকারাইড দিয়ে পাই না। দ্যাটস ওয়াই পলিস্যাকারাইডের সাথে কিছু ক্যারিয়ার প্রোটিন অ্যাড করে দেওয়া হয়। এই ক্যারিয়ার প্রোটিনটা যদি পলিস্যাকারাইডের সাথে অ্যাড করে দেওয়া হয় তাহলে ভ্যাকসিনটা আরো ভালো হয়। তখন এই জিনিসটা হয়ে যায় টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, তখন আমাদের টি সেলকে এই ভ্যাকসিন কম্পোনেন্টটা ইমিউন রেসপন্সে হেল্প করে এবং আমাদের ইমিউনিটিটা আরো স্ট্রং হয়। আমরা ইমিউনোলজিতে আরেকটু দেখবো জিনিসটা। কোয়েলাং রিয়াকশন একটু জেনে রাখা ভালো, যে অনেক সময় ক্যাপসুলেটেড অর্গানিজমের এগেইনস্টে যদি আমরা স্পেসিফিক অ্যান্টিবডি দেই তখন ক্যাপসুলের আউটসাইডে একটা সোয়েলিং হয় অথবা নেগেটিভ স্টেইন নেয় যদি আমরা স্টেনিং করি, এটাকে বলে আসলে কোয়েলাং রিয়াকশন। ডায়াগনস্টিক পারপাসে এটার ইম্পর্টেন্স আছে। অনেক সময় পরীক্ষায় আসে যে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার এক্সাম্পল। এখানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিশিরিয়া মেনিনজাইটিস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ক্রিপ্টোকক্কাস নিওফরমান্স, এইগুলা বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো এই ব্যাকটেরিয়া বা এই ফাঙ্গাসটা নিউমোনিয়া এবং মেনিনজাইটিস করে বেসিক্যালি, এই জন্য দিজ আর দ্য মোর ইম্পর্টেন্ট। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। ফ্লাজেলা, তো ফ্লাজেলা থেকে ইম্পর্টেন্ট জিনিসটা জানতে হবে, সেটা এটার কেমিক্যাল কম্পোজিশন। এটা হচ্ছে প্রোটিন, কেমিক্যাল কম্পোজিশনটা হচ্ছে প্রোটিন, এবং এটার ফাংশনটা হচ্ছে মুভমেন্ট। ফাংশন এবং কেমিক্যাল কম্পোজিশন দেওয়া আছে। আর যেহেতু এটা প্রোটিন, এটার এগেইনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, যেমন সালমোনেলা স্পেসিসে আমরা ভিরাল টেস্টে অনেক সময় দেখি। তো ভিরাল টেস্টে ফ্লাজেলার এগেইনস্টে যে প্রোটিনটা হয় সেটা হচ্ছে এইচ অ্যান্টিজেনের, ফ্লাজেলার এইচ অ্যান্টিজেনের এগেইনস্টে প্রোটিন হয়। ভিরাল টেস্টে আমরা অনেক সময় পজিটিভ দেখি এইচ বিএইচ, দ্যাট ইজ হচ্ছে ফ্লাজেলার এগেইনস্টে অ্যান্টিবডি। পিলাই, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পিলাই এটা জানতে হবে, এবং এটা কেমিক্যাল স্ট্রাকচার, এটা প্রোটিন, পিলিন প্রোটিন দিয়ে হয়। পিলাইটা অর্ডিনারি পিলাই হতে পারে, এটা হচ্ছে সেক্স পিলাই হতে পারে। অর্ডিনারি পিলাইয়ের ফাংশনটা বেসিক্যালি অ্যাটাচমেন্ট, আর সেক্স পিলাইয়ের ফাংশনটা হচ্ছে একটা প্লাজমিডকে আরেকটা একটা প্লাজমিডকে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করা।
So this is the pili, these are the pili, basically attachment. যেমন একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যদি আমরা দিতে যাই, নিশেরিয়া গনোরিতে পিলাই প্রেজেন্ট থাকে। এটা বেসিক্যালি মিউকোজাল অ্যাটাচমেন্ট করে পিলাই দিয়ে। এনি কাইন্ড অফ পিলিয়েটেড অর্গানিজম লাইক ইকোলাই অর নিশেরিয়া গনোরি, তারা প্রথমে অ্যাটাচমেন্ট হয়। তো কোনো এবং আমাদের বডি কি করে, এই পিলাই এর এগেইনস্টে অ্যান্টিবডি জেনারেশন করে। তো সেকেন্ড টাইম আর ইনফেকশন হয় না ইউজুয়ালি। বাট যদি এই পিলাইটা চেঞ্জ হয় কোনো কারণে, এই পিলাইয়ের স্ট্রাকচারটা চেঞ্জ হয়, জেনেটিক মিউটেশনে পিলাইয়ের স্ট্রাকচারটা চেঞ্জ হয়, তখন কিন্তু রিকারেন্ট ইনফেকশন হয়। নিশেরিয়া গনোরি এরকম পিলাইটা অনেক চেঞ্জ করে এবং নেক্সট টাইম ইনফেকশন, রিকারেন্ট ইনফেকশন নিশেরিয়া গনোরিতে তখন দেখা যায়। পিলাইয়ের ক্যারেক্টারিস্টিক্স এবং ফাংশন নিয়ে কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে। গ্লাইকোক্যালিক্স, এটাও একটা আউটার মোস্ট স্ট্রাকচার। সব ব্যাকটেরিয়া গ্লাইকোক্যালিক্স রিলিক্স করে না, যেমন ইম্পর্টেন্ট কিছু অর্গানিজম আছে যারা, যেমন সিডোমোনাস, স্টেফিলোকক্কাস, এপিডার্মিডিস এবং ব্রিড এন্ড স্ট্রেপ্টোকক্কাই, দিস আর দ্য প্রডিউসেস গ্লাইকোক্যালিক্স। এখন কথা হচ্ছে গ্লাইকোক্যালিক্সটার ইম্পর্টেন্সটা কি। যে কোনো প্রস্থেটিক ডিভাইস, সেটা হতে পারে ক্যাথেটার, সেটা হতে পারে হার্ট ভালভস অথবা ক্যানুলা অথবা প্রস্থেটিক জয়েন্টস, এইসব অর্গানিজম গুলা গ্লাইকোক্যালিক্স রিলিজের মাধ্যমে একটা বায়োফিল্ম ক্রিয়েট করে। এটা হচ্ছে একটা বায়োফিল্ম। এখানে আমরা দেখতে পারতেছি এটা একটা বায়োফিল্মের মতো, এবং এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে। এরা গ্লাইকোক্যালিক্স ক্রিয়েট করার মাধ্যমে একটা বায়োফিল্ম ক্রিয়েট করে। এটার অনেকগুলা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে এখানে কোনো অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিসেপটিক্স এগুলো কাজ করে না, একটা বায়োফিল্ম ফর্মেশন করে আছে তাই। এবং এই সব এই ব্যাকটেরিয়াগুলা একই রকম ফাংশন করতে পারে, এবং এটা আবার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে। সো কারো যদি ক্যাথেটার, আইভি ক্যানুলাতে অথবা ক্যাথেটারে এরকম বায়োফিল্ম ফর্মেশন করে কোনো অর্গানিজম, সেটা কিন্তু পরে ট্রান্সফার করে সেটা সেপ্টিসেমিয়া, ব্লাডে যে সেপ্টিসেমিয়া করতে পারে। সো এখান থেকে বেসিক্যালি অর্গানিজম গুলা কারা কারা গ্লাইকোক্যালিক্স অথবা বায়োফিল্ম ফর্মেশন করে, এটা একটু জেনে রাখা ভালো। আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্যাকটেরিয়াল স্পোর। এখান থেকে বেসিক্যালি মেডিকেল ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়াল স্পোর এবং হোয়াট আর দ্য স্পেসিস অর জেনাস ফর্মিং দ্য ব্যাকটেরিয়াল স্পোর, এটা একটু জানতে হয়। These are the medical importance. Previous year question of bacterial spore. Bacterial growth curve থেকে গ্রোথ কার্ভ যে চারটা ফেজ আছে এবং প্রতিটা ফেজের কি 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 ইম্পর্টেন্স, সেটা আমাদের একটু জানতে হবে। যেমন ল্যাক ফেজ, আমরা যদি একটা ব্যাকটেরিয়া ইনিশিয়ালি যখন মাল্টিপ্লিকেশন হয় না, তখন সেটাকে বলে ল্যাক ফেজ। তারপরে যখন মাল্টিপ্লিকেশন হয়, অনেক বেশি নাম্বার মাল্টিপ্লাই করে, তখন সেটাকে বললে লগ ফেজ। তারপরে স্টেশনারি ফেজে কিছু ব্যাকটেরিয়া ডেড হয়, কিছু ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে, সো ওভারঅল নাম্বারটা সেম থাকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড স্টেশনারি ফেজ। ডিক্লাইনিং ফেজে ডেথের কোয়ান্টিটিটা বেশি থাকে। তো ল্যাক ফেজের ইম্পর্টেন্সটা হচ্ছে মেমব্রেন অ্যাক্টিং অ্যান্টিবায়োটিক, সোপ, ডিটারজেন্ট ওয়ার্কস বেটার। আর এটা লগ ফেজের বেসিক্যালি ইম্পর্টেন্সটা হচ্ছে সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক ড্রাগস এখানে বেশি কাজ করে, কারণ যেহেতু এখানে ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে, ব্যাকটেরিয়া সেল ওয়াল বেশি বেশি মাল্টিপ্লাই হচ্ছে, সো সেল ওয়াল ইনহিবিটিং ড্রাগস গুলা লগ ফেজে ভালো কাজ করবে। এবং ইউজুয়ালি এই লগ ফেজটাই হচ্ছে ক্লিনিক্যাল সাইন সিমটমস গুলা দেখা যায়। স্টেশনারি ফেজে এক্সোটক্সিন ফর্মেশন, স্পোর ফর্মেশন স্টার্ট হয়, এবং গ্রাম ভ্যারিয়েবিলিটি অনেক সময় দেখা যায়। এটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ আমরা ভালো বুঝতে পারি না স্টেইনিং করলে স্টেশনারি ফেজে। ডেথ ফেজে স্পোরুলেশনটা শেষ হয়, এল ফর্মস ব্যাকটেরিয়া ফর্মেশন হতে পারে। ইম্পর্টেন্সটা একটু জানতে হবে। নেক্সট টপিক হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। বেসিক্যালি এখান থেকে এক্সাম্পল ক্লামাইডিয়া, রিকেটশিয়া, এটা বেসিক ইম্পর্টেন্ট। আর্লিশিয়া, অ্যানাপ্লাজমা, এটা রেয়ার এক্সাম্পল।
তো কেন এসব ব্যাকটেরিয়া ইন্ট্রাসেলুলার গ্রোথ করে? কারণ এক্সট্রাসেলুলার গ্রোথ করার জন্য যাদের জন্য যে ক্যাপাবিলিটি দরকার হয়, যেরকম ডিএনএ দরকার হয়, সেটা তাদের থাকে না। দ্যাটস ওয়াই তারা সেল ছাড়া সার্ভাইভ করতে পারে না। কিছু কিছু ব্যাকটেরিয়া ইন্ট্রাসেলুলারলি গ্রো করতে পারে, আবার এক্সট্রাসেলুলারলিও গ্রো করতে পারে। তো ইন্ট্রাসেলুলার যদি কোনো ব্যাকটেরিয়া গ্রো করে এবং এক্সট্রাসেলুলার গ্রো করে, তাদেরকে বলা হয় ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। তো ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়ার এক্সাম্পলটা পরীক্ষায় আসে। যেমন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। তারা ম্যাক্রোফেজের মধ্যে গ্রো করে এবং সার্ভাইভ করে। এবং এই ইন্ট্রাসেলুলার গ্রোথ গুলো ব্যাকটেরিয়াকে একটা এক্সট্রা বেনিফিট দেয় সার্ভাইভালের ক্ষেত্রে। যেমন অ্যান্টিবডি গুলা, আমাদের যে ইমিউনোগ্লোবুলিন গুলো আছে, তারা কিন্তু এক্সট্রা সেলুলার অর্গানিজমের এগেনস্টে কাজ করে। সো অ্যান্টিবডি কিন্তু এদের এগেনস্টে কাজ করতে পারে না, এসব ইন্ট্রাসেলুলার অর্গানিজমের এগেনস্টে। তো এখান থেকে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার অর্গানিজম গুলা সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স করে, অথবা ক্রনিক ইনফেকশন করে। ক্রনিক ইনফেকশন অথবা সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়, এবং ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, এইসব জিনিস করে আর কি। তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিরকম আসে যে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া এক্সাম্পল, ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া এক্সাম্পল। অ্যারোবিক আর অ্যানারোবিক গ্রোথ। কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করে, কিছু ব্যাকটেরিয়া টোটালি অক্সিজেনের অ্যাবসেন্সে সার্ভাইভ করে। তো এক্সাম্পল গুলা পড়তে হয় এখানে। হোয়াট আর দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়া, বেসিক্যালি তাদের এক্সাম্পলটাই জানতে হয়, এবং কেন অক্সিজেনের প্রেজেন্সে তারা সার্ভাইভ করে না, এই জিনিসটা একটু জানতে হয়। যেমন ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে সুপার অক্সাইড ডিসমিউটেজ আর ক্যাটালাইজ, এই দুইটা এনজাইম থাকে না। দ্যাটস ওয়াই যেসব টক্সিক অক্সিজেন মেটাবলিজমের পরে যেসব টক্সিক সাবস্টেন্স রিলিজ হয়, তাদেরকে ডিটক্সিফাই করতে পারে না অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলা। দ্যাটস ওয়াই দে ডাই ইন প্রেজেন্স অফ অক্সিজেন। ক্লাসিফিকেশন থেকে বেসিক্যালি গ্রাম পজিটিভ অর্গানিজম, গ্রাম নেগেটিভ অর্গানিজম, অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, স্পাইরোকিটস, এদের এক্সাম্পল গুলা পড়তে হবে। নর্মাল ফ্লোরা আর হিউম্যান মাইক্রোবায়োম, এদেরকে অথবা এদেরকে বলে কমন সেলস। এরা ইউজুয়ালি আমাদের বিভিন্ন অ্যানাটমিক লোকেশনে থাকে, এবং এরা ইউজুয়ালি আমাদের কোনো ক্ষতি করে না, ইউজুয়ালি। বাট ক্ষতি করতে পারে যদি যদি একটা পেশেন্ট ইমিউন সাপ্রেস থাকে, তখন কিন্তু নর্মাল ফ্লোরা দিয়েই তাদের ইনফেকশন হতে পারে। এই জায়গা থেকে বেসিক্যালি কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য অ্যানাটমিক্যাল লোকেশন অর এক্সাম্পল অফ ডিফারেন্ট অ্যানাটমিক্যাল লোকেশন। যেমন স্কিনে কমন নর্মাল ফ্লোরা কি থাকে, আর তারপরে ভেজাইনাতে নর্মাল ফ্লোরা কি থাকে, কলনে নর্মাল ফ্লোরা কি থাকে, থ্রটে নর্মাল ফ্লোরা কি থাকে। তো নর্মালি এইসব নর্মাল ইমিউন কম্পিটেন্ট পার্সনে এইসব অর্গানিজম গুলো নর্মালি থাকে এবং কোনো ডিজিজ প্রডিউস করে না। বাট যদি কোনো ভাবে পেশেন্ট গুলো ইমিউন সাপ্রেস থাকে, তখন কিন্তু এই নর্মাল ফ্লোরা গুলাই তাদেরকে ডিজিজ করতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে, এই নর্মাল ফ্লোরা গুলা যদি একটা অ্যানাটমিক্যাল সাইট থেকে আরেকটা অ্যানাটমিক্যাল সাইটে যায়, তখন কিন্তু সেটা প্যাথোজেনিক হয়। যেমন স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস, এটা কমনলি আমাদের স্কিনে থাকে, কিন্তু এটা দিয়ে কিন্তু ব্লাড বর্ন ইনফেকশন অথবা সেপ্টিসেমিয়া হয়, যদি সেটা ব্লাডে যায় আর কি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অ্যানাটমিক্যাল লোকেশন অফ ডিফারেন্ট নর্মাল ফ্লোরা, এইরকম কোশ্চেন আসে। নেক্সট, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন এবং ইনফেকশন কন্ট্রোল। এখন তো কোভিড-19 প্রাদুর্ভাব অনেক বেশি, প্যান্ডেমিক সিচুয়েশন। তো
কোভিড এই জন্য ইনফেকশন কন্ট্রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর দিস কোভিড এরা, এই জন্য এই জিনিসটা নিয়ে একটু জেনে রাখা ভালো। যেমন আমরা ইনফেকশন কন্ট্রোল কিছু প্রিকশন আমরা কি কি নেই এখান থেকে, স্পেশালি ড্রপলেট প্রিকশন, এয়ারবোর্ন প্রিকশন, এদের এক্সাম্পল গুলা একটু জেনে রাখা ভালো। কোন কোন অর্গানিজমের এগেনস্টে আমরা ড্রপলেট প্রিকশন নিব, কোন কোন অর্গানিজমের এগেনস্টে আমরা এয়ারবোর্ন প্রিকশন নিব। ড্রপলেট আর এয়ারবোর্ন প্রিকশনের ডিফারেন্স, এয়ারবোর্নের ডিফারেন্সটা হচ্ছে ডায়ামিটার। ড্রপলেটের ডায়ামিটার মোর দ্যান 5 মাইক্রোমিটার, এবং এটা একটা সার্টেন ডিস্টেন্সের পরে সেটা ফ্লোরে পড়ে যায়, এরকম জিনিসটা। আর এয়ারবোর্ন প্রিকশন অনেক সময় এয়ারে ট্রান্সমিট করতে পারে, ডায়ামিটার লেস দ্যান 5 মাইক্রোমিটার। Sterilization, disinfection. What are the methods of sterilization, disinfection? Physical methods আছে, কিছু chemical methods আছে, autoclaving, ডিসইনফেকশন থেকে আমাদের একটা জিনিস জানতে হয়, পরীক্ষায় আসে যে হাই লেভেল ডিসইনফেক্টেন্টস অথবা ইন্টারমিডিয়েট লেভেল ডিসইনফেকশন অথবা লো লেভেল ডিসইনফেক্টেন্টস। বেসিক্যালি কিছু কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেমন এন্ডোস্কোপ, এটাকে আমরা স্টেরিলাইজেশন করতে পারি না বা অটোক্লেভ করতে পারি না, স্টেরিলাইজেশন প্রসেস করা পসিবল হয় না তখন। কিন্তু এন্ডোস্কোপটা কিন্তু আমাদের মিউকাস মেমব্রেন অথবা ক্লোজ কন্ট্যাক্টে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের তাদেরকে হাই লেভেল ডিসইনফেকশন করতে হয় যাতে আমরা স্টেরিলাইজেশনের কাছাকাছি একটা স্টেটে যেতে পারি। তো হাই লেভেল ডিসইনফেকশন কারা আছে এটা পরীক্ষা এক্সাম্পল হিসেবে আসে। দিস আর দ্য এক্সাম্পল অফ হাই লেভেল ডিসইনফেক্টেন্টস। ইন্টারমিডিয়েট লেভেল ডিসইনফেক্টেন্টস এক্সাম্পল কারা কারা আছে এটা, এবং কিছু কিছু আছে যারা লো লেভেল ডিসইনফেক্টেন্টস, যেমন কিছু কিছু ইনস্ট্রুমেন্ট যেমন স্টেথোস্কোপ, ব্লাড প্রেসার কাফ, এরা শুধু স্কিন কন্ট্যাক্ট থাকে, আমাদের মিউকাস অথবা ইন্টারনাল কন্ট্যাক্টে ওভাবে যায় না, দ্যাটস ওয়াই তাদেরকে আমাদের লো লেভেল ডিসইনফেক্টেন্টস দিলেই কাজ করে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে অনেক ইনস্ট্রুমেন্ট থাকতে পারে এবং তাদেরকে আমরা কিভাবে স্টেরিলাইজেশন অথবা ডিসইনফেকশন করতে পারি। যেমন সাধারণত যারা হিট সেন্সিটিভ তাদের ক্ষেত্রে আমরা অটোক্লেভ করতে পারি। আবার ইউভি রে কিছু কিছু আছে, ইউভি রে এর কিছু এক্সাম্পল আছে। তারপরে অ্যালকোহল দিয়ে আমরা স্কিন ডিসইনফেকশন করতে পারি। তো এগুলা বেসিক, এগুলা এক্সাম্পল গুলা একটু পড়তে হয়, কোন কোন ইনস্ট্রুমেন্ট আমরা কিভাবে স্টেরিলাইজ করতে পারি। যেমন ডিসপোজেবল সিরিঞ্জ আমরা কিভাবে স্টেরিলাইজ করতে পারি, ইউজুয়ালি এটা ইথিলিন অক্সাইড অথবা আয়োনাইজিং রেডিয়েশন দিয়ে স্টেরিলাইজ করা হয়। এন্ডোস্কোপ আমরা কিভাবে স্টেরিলাইজ করতে পারি, হাই লেভেল ডিসইনফেকশন এর এক্সাম্পল, ফিজিক্যাল মেথডস অফ স্টেরিলাইজেশন। নেক্সট টপিকস হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল আর অ্যান্টিবায়োটিক্স। তো অ্যান্টিবায়োটিক্স দেওয়ার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ প্রোগ্রামে তিনটা প্রপার্টিস আছে, একটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স দেওয়া যাবে না, আরেকটা যে ন্যারো স্পেকট্রাম ড্রাগস দিতে হবে, আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট লিমিটেশন করতে হবে। তো জিনিসটা একটু দেখে রাখা ভালো। অ্যান্টিবায়োটিক প্রিন্সিপাল হচ্ছে আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যারা ব্রড স্পেকট্রাম, কিছু আছে ন্যারো স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম মিন্স একটা স্পেসিফিক অর্গানিজমের এগেইনস্টে কাজ করবে। ব্রড স্পেকট্রাম অ্যারোবিক, অ্যানারোবিক অনেক ধরনের অর্গানিজমের এগেইনস্টে কাজ করে সিঙ্গেল অ্যান্টিবায়োটিক্স। এক্সাম্পলটা জানতে হয় ব্রড স্পেকট্রাম আর ন্যারো স্পেকট্রামে। ব্যাকটেরিওসাইডাল, ব্যাকটেরিওস্ট্যাটিক আমরা সবাই জানি, এটা এক্সাম্পলটা জানতে হয়। আর এখান থেকে বেসিক্যালি যে কোশ্চেনটা আসে যে important antimicrobial drugs, antibiotics according to mechanism of action, cell wall synthesis inhibitor কারা আছে, protein synthesis inhibitor antibiotics কারা আছে, nucleic acid synthesis antibiotics। so example গুলা জানতে হবে। example, this is the previous year question, cell wall synthesis inhibitor antibiotics, protein synthesis inhibitor antibiotics।
আচ্ছা, পেনিসিলিন নিয়ে যদি আমরা একটু বলি, এটা একটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক্স। আমরা স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াতে দেখলাম যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যে অ্যান্টিবায়োটিক্স আছে যেমন পেনিসিলিন, সেটা এই জায়গাতে কাজ করে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। তো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে এটা বাইন্ড করে এবং এই ক্রস লিঙ্কেজটা হতে দেয় না এবং আলটিমেটলি এই স্ট্রাকচারটা, পেপটিডোগ্লাইকান স্ট্রাকচারটা ডেস্ট্রয় হয়ে যায়। তো তাহলে ব্যাকটেরিয়াটা কিভাবে এদের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়? এটা পেনিসিলিন গ্রুপের ড্রাগস এর আরেকটা নাম হচ্ছে বিটা ল্যাকটাম ড্রাগস। তো বিটা ল্যাকটাম ড্রাগস কেন বলা হচ্ছে? কারণ এদের একটা বিটা ল্যাকটাম রিং থাকে। পেনিসিলিন গ্রুপের ড্রাগের একটা বিটা ল্যাকটাম রিং থাকে। যদি এই বিটা ল্যাকটাম রিংটা ডেস্ট্রয় হয়ে যায় বাই বিটা ল্যাকটামেজ which is produced by bacteria এবং ইউজুয়ালি পেরিপ্লাজমিক স্পেসে থাকে। তো বিটা ল্যাকটামেজ দিয়ে যদি বিটা ল্যাকটাম রিংটা ডেস্ট্রয় হয়, এটা একটা মেকানিজম রেজিস্ট্যান্সের। আরেকটা মেকানিজম হচ্ছে পেনিসিলিনটা বাইন্ড করে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে বা ট্রান্সপেপটাইডেজে। যদি কোনো কারণে এই প্রোটিনটা মিউটেশন হয়ে যায়, তখন কিন্তু বাইন্ডিং করতে পারবে না এবং আলটিমেটলি ফাংশন করবে না, কারণ এটা একটা প্রোটিন। এবং আমরা সবাই জানি প্রোটিনের আগের স্টেপটা হচ্ছে আরএনএ, তার আগের স্টেপ হচ্ছে ডিএনএ। কোনো কারণে যদি ডিএনএ মিউটেশন হয়, তাহলে কিন্তু আলটিমেটলি এই প্রোটিনটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে এবং এই পেনিসিলিনটা বাইন্ড করতে পারে না। এটা স্ট্যাফাইলোকক্কাস যখন আমরা পড়বো আরেকটু ডিটেলস পড়বো। তো পেনিসিলিনের মেকানিজমটা একটু পড়তে হয়। এখানে একটা জিনিস পরীক্ষায় অনেক সময় আসতে পারে, যেমন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা তো সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করতেছে, তারপরে কিন্তু ব্যাকটেরিয়ার কিছু অটোলাইটিক এনজাইমও রিলিজ হয়। যদি কোনো কারণে ব্যাকটেরিয়া অটোলাইটিক এনজাইম রিলিজ না করে, তখন কিন্তু সেসব ব্যাকটেরিয়া আবার পেনিসিলিন দিয়ে ডেস্ট্রয় হয় না। তো এটা একটা ইম্পর্টেন্স, যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর হইতে হবে, প্লাস ব্যাকটেরিয়া নিজে কিছু অটোলাইটিক এনজাইমও রিলিজ করবে, তাহলেই টোটালি ব্যাকটেরিয়াটা ডেস্ট্রয় হবে। সো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা বেসিক্যালি পেপটাইডোগ্লাইকান লেয়ার ডিস্ট্রয় করছে। সো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা বেসিক্যালি গ্রোথ কার্ভের কোন জায়গাতে ফাংশন করে? লক ফেজে, যেখানে ব্যাকটেরিয়ার গ্রোথটা বেশি হচ্ছে। পেনিসিলিন গ্রুপের ড্রাগসকে বলা হয় বিটা ল্যাকটাম ড্রাগস, কারণ এটা একটা বিটা ল্যাকটাম রিং থাকে। অনেক সময় যেহেতু আমরা বললাম যে পেনিসিলিন গ্রুপের ড্রাগস গুলা বিটা ল্যাকটামেজ দিয়ে ডেস্ট্রয় হয়ে যায়, ল্যাকটামেজ দিয়ে ডেস্ট্রয় হয়, যেটা ব্যাকটেরিয়া রিলিজ করে। যেমন স্ট্যাফাইলোকক্কাস প্রায় 90% কেসে বিটা ল্যাকটামেজ রিলিজ করে। 90% কেসে স্ট্যাফাইলোকক্কাস বিটা ল্যাকটামেজ রিলিজ করে এবং 90% কেসে পেনিসিলিন ক্যান বি রেজিস্ট্যান্স এগেইনস্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। তখন আমরা কি করি? তখন আমরা পেনিসিলিনের কিছু স্ট্রাকচার মডিফিকেশন করে কিছু ড্রাগস ক্রিয়েট করা হয়, যেটা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন, যেমন ন্যাফসিলিন, ক্লক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, অক্সাসিলিন, মেথিসিলিন। তো দিজ আর কল্ড বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন, কারণ বিটা ল্যাকটামেজ দিয়ে এইসব স্ট্রাকচার ডেস্ট্রয় হয় না, এবং এরাই হচ্ছে অ্যান্টিস্ট্যাফাইলোকক্কাল ড্রাগস। পেনিসিলিনের অ্যাক্টিভিটি ইউজুয়ালি স্ট্যাফিলোকক্কাস এর এগেইনস্টে কোন কোন পেনিসিলিন কাজ করে এবং সিরোমোনাস এর এগেইনস্টে কোন পেনিসিলিন কাজ করে, পাইপারাসিলিন, এটা ক্লিনিক্যাল জানতে হয়। আর পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, টাইকারসিলিন, বেসিক্যালি পাইপারাসিলিন এবং অ্যান্টিস্ট্যাফিলোকক্কাল পেনিসিলিন যেমন ন্যাফসিলিন, ক্লক্সাসিলিন, এইগুলা একটু জানতে হয় আর কি। অ্যাডভার্স ইফেক্টটা একটু একটু জানা দরকার, যে পেনিসিলিন গ্রুপের ড্রাগস গুলো কিন্তু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি করতে পারে অথবা সেপটিক শক করতে পারে। ইট ইজ ইউজুয়ালি IgE mediated. Around 10% case অথবা 1 to 10% কেসে penicillin can cause this adverse effect of penicillin. টাইপ 1 hypersensitivity. তো টাইপ 1 hypersensitivity হওয়ার আগে আমরা স্কিন টেস্ট করে
দেখতে পারি যে পেশেন্টটা পেনিসিলিনের এগেইনস্টে অ্যালার্জিক কিনা। সেফালোস্পোরিনও একটা পেনিসিলিন সেল ইনহিবিটর ড্রাগ সেফালোস্পোরিন। তো সেম মেকানিজমে কাজ করে, পেনিসিলিন যেভাবে কাজ করে সেফালোস্পোরিনও সেম মেকানিজমে কাজ করে। এখান থেকে আসতে পারে পরীক্ষায় যে জেনারেশন অফ সেফালোস্পোরিন এবং তাদের ক্লিনিক্যাল ইউজ। যেমন ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন ইউজুয়ালি গ্রাম পজিটিভ অর্গানিজমে বেশি কাজ করে, যত জেনারেশন বাড়ানো যাবে এটা ইউজুয়ালি থার্ড জেনারেশনে এসে গ্রাম নেগেটিভ অর্গানিজমে ভালো কাজ করে। আর ফোর্থ জেনারেশনে এসে কিন্তু আবার এমআরএসএ তে ভালো কাজ করে। তো এমআরএসএ টা আমরা স্ট্যাফিলোকক্কাসে যে আরেকটু ডিটেইলস দেখবো। ফিফথ জেনারেশন সেফালোস্পোরিন, তো এক্সাম্পল গুলা এবং এদের অ্যাক্টিভিটি, ক্লিনিক্যাল ইউজফুল অ্যাক্টিভিটি, এটা একটু দেখতে হবে। Adverse effect, just like penicillin, cephalosporin can also cause hypersensitivity, but একটা পেনিসিলিনে যদি hypersensitivity 10% হয়, cephalosporin এসে hypersensitivity 1% হবে। That means it is more safe. Cephalosporin is more safe. আচ্ছা, হাউ টু প্রিভেন্ট ড্রাগ রেজিস্ট্যান্স। আমরা জানি যে এটা একটা বিটা ল্যাকটাম গ্রুপের ড্রাগ। সো এটা বিটা ল্যাকটাম, ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেজ এনজাইম রিলিজ করে এই বিটা ল্যাকটাম রিংটাকে বা সেফালোস্পোরিনের স্ট্রাকচারটাকে ডেস্ট্রয় করতে পারে। তখন আমরা এই সেফালোস্পোরিনের সাথে কিছু বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, যেমন ট্যাজোব্যাকটাম, অ্যাভিব্যাকটাম বা ক্ল্যাভোলুনিক অ্যাসিড, দিজ আর দ্য বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। তো এই বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দিলে তারা বিটা ল্যাকটামেজটাকে ডিস্ট্রয় করে দিবে এবং আলটিমেটলি সেফালোস্পোরিনের অ্যাক্টিভিটিটা থাকবে। কার্বাপেনাম, এটা কমনলি ইউজ ড্রাগস। মেরোপেনাম এটা ওয়ার্ডে কমনলি ইউজ করা হয়। তো এবং এদের যে ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি অথবা স্পেকট্রাম সেটা জানতে হয়। এতে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যানারোব সবার এগেনস্টে কাজ করে। এটা কাইন্ড অফ নিউক্লিয়ার বোম। আমরা সব কাইন্ড অল কাইন্ড অফ অর্গানিজমের এগেনস্টে এটার অ্যাকশন আছে। সো বাই এনিহাও যদি এই কার্বোপেনাম রেজিস্ট্যান্স হয় কোনো অর্গানিজম, তখন কিন্তু আমাদের সেকেন্ড কোনো অপশন থাকে না ট্রিটমেন্ট করার। ইএসবিএল টা নিয়ে অনেক সময় পরীক্ষায় আসতে পারে, হোয়াট ইজ ইএসবিএল এবং এদের ড্রাগ অফ চয়েসটা কি। ইএসবিএল টা হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ। দ্যাট মিনস ব্যাকটেরিয়া কিছু বিটা ল্যাকটামেজ রিলিজ করে, তারা পেনিসিলিন এবং সেফালোস্পোরিন এই গ্রুপের এগেইনস্টে রেজিস্ট্যান্স শো করে। তাহলে আমাদের ইএসবিএল এর ট্রিটমেন্ট হচ্ছে তখন কার্বাপেনাম অথবা মেরোপেনাম। সো দিস ইজ দ্য লাস্ট ড্রাগ অফ রিসোর্ট। কিছু সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর আছে যাদের নাম হচ্ছে অ্যাস্ট্রিওনাম, ভ্যানকোমাইসিন, এটাও সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। এটা ন্যারো স্পেকট্রাম ড্রাগস। এটা বেসিক্যালি যেমন ভ্যানকোমাইসিনের মেকানিজমটা একটু ডিফারেন্ট বিটা ল্যাকটামের চেয়ে। ভ্যানকোমাইসিনটা সরাসরি এই প্রোটিন যে পোর্শনটা আছে সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেনের সেটার সাথে বাইন্ড করে। এটা কিন্তু ক্রস লিঙ্কেজ ইনহিবিশন করে না, যেটা পেনিসিলিন অথবা বিটা ল্যাকটাম ড্রাগস করতো। এটার মেকানিজমটা একটু ডিফারেন্ট। ইউজুয়ালি গ্রাম পজিটিভ অর্গানিজমের এগেইনস্টে কাজ করে ভ্যানকোমাইসিনটা। এবং যেমন আমরা বললাম যে অ্যান্টিস্টেফেলোকক্কাল ড্রাগস আছে, ফ্লুক্রোপেসিলিন, ক্লক্সাসিলিন, যদি তারাও রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন তাদেরকে বলে এমআরএস, এবং এমআরএস এর ট্রিটমেন্টটা হচ্ছে ভ্যানকোমাইসিন। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, ব্যাকটেরিয়ার প্রোটিন, আমরা জানি যে এটা 70S প্রোটিন, ডিভাইড যদি করি তাহলে 50S আর 30S। কিছু কিছু প্রোটিন আছে যারা 30S এর এগেইনস্টে ইনহিবিশন করে, কিছু কিছু প্রোটিন যারা 50S কে ইনহিবিশন করে। 30S কে ইনহিবিশন করে হচ্ছে AT, অ্যামিনোগ্লাইকোসাইড আর টেট্রাসাইক্লিন। আর রেস্ট অফ দ্য ড্রাগস প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে 50S। এক্সাম্পল গুলো পড়তে হবে, 30S ইনহিবিট করে কারা, 50S ইনহিবিট করে কারা। এখানে দেওয়া আছে এক্সাম্পলটা। এই দুটো 30S আর 50S, বাকিগুলো এই দুটো 30S, অ্যামিনোগ্লাইকোসাইড আর টেট্রাসাইক্লিন, বাকিগুলো 50S।
স্পেকট্রামটা খুব একটা লাগে না প্রোটিন সিনথেস ইনহিবিটরে। নিউক্লিক অ্যাসিড সিনথেস ইনহিবিটর এক্সাম্পলটা একটু পড়তে হবে। নিউক্লিক অ্যাসিড সিনথেস ইনহিবিটর যেমন সালফোনামাইড, ট্রাইমেথোপ্রিম, ফ্লুরোকুইনোল কমনলি ইউজ করা হয় রিফাম্পিসিন। দিস আর দ্য নিউক্লিক অ্যাসিড সিনথেস ইনহিবিটর। সেল মেমব্রেন সিনথেস ইনহিবিটর polymyxin and daptomycin. Chemoprophylaxis, what is actually chemoprophylaxis? Chemoprophylaxis টা হচ্ছে ডিজিজ হয়নি কিন্তু তার আগে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ডিজিজটা প্রিভেন্ট করতে চাই। যেমন অনেক সার্জারির আগেই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সেই ডিজিজটা যাতে না হয় সেটা প্রিভেন্ট করতে চাই। সো দিস ইজ কেমোপ্রোফাইল্যাক্সিস। এই চার্টটা একটু দেখতে হবে যে কোন কোন কেসে আসলে আমরা কেমোপ্রোফাইল্যাক্সিস দেই। যেমন একটা কমন এক্সাম্পল হচ্ছে রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারে রিকারেন্ট ফ্যারিঞ্জাইটিস হলে তখন আমরা রিউমেটিক ফিভার প্রিভেন্ট করার জন্য হাই রিস্ক পেশেন্টদের পেনিসিলিন কেমোপ্রোফাইল্যাক্সিস হিসেবে দেই। সো এই এক্সাম্পল গুলা একটু পড়তে হবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে করে অলরেডি আমরা মেকানিজম গুলো ডিসকাস করেছি। যেমন বিটা ল্যাকটাম ড্রাগস গুলাকে ডিস্ট্রয় করে বাই রিলিজিং বিটা ল্যাকটামেজ। যে জায়গাগুলোতে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্স গুলো বাইন্ড করে ব্যাকটেরিয়ার, সেই জায়গাগুলো যদি মিউটেশন হয়ে যায়, যেমন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এই জায়গা যদি মিউটেশন হয়ে যায় তাহলে সেই ড্রাগসটা কাজ করবে না। অ্যামিনোগ্লাইকোসাইডটা 38 সাবইউনিটে বাইন্ড করতেছে, 38 সাবইউনিটটা যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায় কাজ করবে না। ভ্যানকোমাইসিনটা পেপটাইডোগ্লাইকান লেয়ারে বাইন্ড করে কিন্তু সেই জায়গাতে যদি মিউটেশন হয় কাজ করবে না। সো আবার কিছু কিছু মেকানিজম আছে। আমরা দেখছি যে ব্যাকটেরিয়ার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্পেশালি পোরিন প্রোটিন থাকে, যেখানে অ্যান্টিবায়োটিক্স গুলা সেই পোরিন প্রোটিন বা পোরিন চ্যানেল দিয়ে এন্ট্রি করে, ইনসাইডে যায়। সেই পোরিন প্রোটিনটা যদি মিউটেশন হয়ে যায় তখনও কিন্তু ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্স গুলো কাজ করবে না। কিছু কিছু ব্যাকটেরিয়াতে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স পাম্প থাকে, অ্যান্টিবায়োটিক যদি ভিতরে যায়ও, সেল ওয়ালের ভিতরে এন্ট্রি করেও সেটাকে আউটসাইডে পাম্প করে বের করে দেয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিছু আছে, যে হাই লেভেল রেজিস্ট্যান্স, লো লেভেল রেজিস্ট্যান্স। এখানে বেসিক্যালি এই জিনিসটা জানতে হয় যে রেজিস্ট্যান্স, হাই লেভেল রেজিস্ট্যান্স মানে আমরা যদি ড্রাগের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করি তারপরেও সেটা রেজিস্ট্যান্সই থেকে যাবে, এটা হচ্ছে হাই লেভেল রেজিস্ট্যান্স। আর লো লেভেল রেজিস্ট্যান্সটা হচ্ছে আমরা যদি ড্রাগের কনসেন্ট্রেশনটা বাড়াই তখন আমরা রেজিস্ট্যান্সটা ওভারকাম করতে পারবো এবং ড্রাগটা সেন্সিটিভ শো করতে পারে। তো এটাই হচ্ছে হাই লেভেল আর লো লেভেল রেজিস্ট্যান্স। এখানে কিছু ব্যাকটেরিয়ার এক্সাম্পল দেওয়া আছে যারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শো করে। মেকানিজম কি রেজিস্ট্যান্সের, এটা ডিটেলস লাগবে না, অ্যাজ এট এ গ্ল্যান্স অথবা হেডলাইন গুলা পড়লেই হবে। কিছু কিছু জেনেটিক, কিছু আছে নন জেনেটিক। জেনেটিকের এক্সাম্পল কি, যেমন ক্রোমোজোম মিডিয়েটেড, প্লাজমিড মিডিয়েটেড। প্লাজমিড এবং ক্রোমোজোমটা জেনেটিক পার্ট ব্যাকটেরিয়া। সো এই প্লাজমিড এবং ক্রোমোজোম দিয়ে যে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স হয় তারা হচ্ছে জেনেটিক। প্লাজমিড অনেক সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ক্যারি করতে পারে, সেটা একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হতে পারে। এবং প্লাজমিড শুধু একটা ব্যাকটেরিয়ার এগেইনস্টে যে রেজিস্ট্যান্স করে তা না, অনেক সময় তারা মাল্টিপল রেজিস্ট্যান্স জিন ক্যারি করতে পারে, তাদেরকে বলা হয় আর ফ্যাক্টর ও রেজিস্ট্যান্স ফ্যাক্টর। ট্রান্সপোজন জাম্পিং জিনের মাধ্যমে রেজিস্ট্যান্স করতে পারে। স্পেসিফিক মেকানিজম, কিছু কিছু আছে যারা হচ্ছে স্পেসিফিক মেকানিজম অফ রেজিস্ট্যান্স, যেমন পেনিসিলিন অথবা সেফালোস্পোরিন, এরা বিটা ল্যাকটামেজ দিয়ে ইনহিবিশন হয়। তো এই মেকানিজম গুলো স্পেসিফিক কিছু গ্রুপ অফ ড্রাগস এর এগেইনস্টে কাজ করে। অথবা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায় তখন পেনিসিলিন বিটা ল্যাকটাম গ্রুপের ড্রাগস গুলো কাজ করবে না।
What is ESBL? This is extended spectrum beta lactamase. যখন পেনিসিলিন গ্রুপের ড্রাগস এবং থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগস গুলো কাজ করে না, তখন তাদেরকে বলে ESBL। ড্রাগ অফ চয়েস অফ ESBL ইজ কার্বাপেটাইন। কিছু আছে নন জেনেটিক রেজিস্ট্যান্স। তো misuse of antibiotics should be prohibited, and antibiotics animal ফিডে যে অ্যান্টিবায়োটিক্স গুলো ইউজ করা হয় সেটাও শুড বি লিমিটেড। ড্রাগ রেজিস্ট্যান্স, the previous year question, প্যাথোজেনেসিস, ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস নিয়ে কিছু কোশ্চেন আসে প্রিভিয়াসলি, যেমন কিছু প্যাথোজেন, what is opportunistic infection, infectious dose, virulence। তো একটা ব্যাকটেরিয়ার ভিরুলেন্সটা বেসিক্যালি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেই ব্যাকটেরিয়াটা অ্যাটাচমেন্ট পিলাই দিয়ে হচ্ছে কিনা, অথবা টক্সিন প্রোডাকশন করতেছে কিনা, তার ক্যাপসুল আছে কিনা, তো এগুলা উপর ডিপেন্ড করে। হোয়াট ইজ ক্যারিয়ার, হোয়াট ইজ ইনফেকশন, এই জিনিসগুলো নিয়ে একটু সুপারফিশিয়াল আইডিয়া থাকা ভালো। ব্যাকটেরিয়ার ভিরুলেন্সটা জেনারেল ব্যাকটেরিয়ালজিতে যদি আমরা পড়ছি এখন, কিন্তু সিস্টেমিক ব্যাকটেরিয়ালজিতে ইন্ডিভিজুয়ালি আরেকটু, সিস্টেমিক ব্যাকটেরিয়ালজিতে স্পেসিফিক্যালি আরেকটু পড়তে হবে। সুপার অ্যান্টিজেন নিয়ে কোশ্চেন আসে এবং এক্সাম্পল অফ সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেন এক্সাম্পল এবং সুপার অ্যান্টিজেন ইমিউনোলজিক্যালি, সুপার অ্যান্টিজেনটা হচ্ছে অনেক বেশি টি সেল স্টিমুলেশন করে এবং ইনফ্লামেটরি সাইটোকাইন, লট অফ ইনফ্লামেটরি সাইটোকাইনস আর রিলিজড, সেই জন্য এটা হচ্ছে সুপার অ্যান্টিজেন। একটা পার্সন যখন ইনফেকশন অ্যাকোয়ার করে, সেটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। পার্সনের ইমিউনিটি তো আছেই, অর্গানিজমের ক্ষেত্রে নাম্বার অফ অর্গানিজম এবং তাদের ভিরুলেন্স ফ্যাক্টর গুলার উপর ডিপেন্ডেন্ট। নাম্বার অফ অর্গানিজম, যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, শিগেলার ক্ষেত্রে 100 অর্গানিজম উইল কজ ডিজিজ। In case of Salmonella, 10 to the power 5 or 1 lakh organism is needed to produce disease. Bacterial infection can be toxin, by production of toxin, or invasion or inflammation. Cox postulates কোশ্চেন আসে না, বাট কক্স পস্টুলেটের লিমিটেশনটা একটু জেনে রাখা ভালো। যেমন কক্স পস্টুলেটস এর চারটা যদি আমরা স্টেম জানি, তো প্রথম স্টেম ছিল যেটা ইনফেকশাস এজেন্ট যদি কোনো পার্সনের বডিতে ঢোকে, তখন সেটা সাইন সিম্পটম প্রডিউস করে অথবা ইনফেকশন করে। তো এদের কিছু লিমিটেশন আছে, অনেক সময় দেখা যায় অ্যাসিম্পটোমেটিক কেস পাওয়া যায়, অথবা তারপরে সেকেন্ড ছিল যে আমরা ইনফেক্টেড পার্সন থেকে যদি অর্গানিজমটা আইসোলেটেড করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিওর কালচার করা যায় না, আর কিছু কিছু অর্গানিজম আসলে কালচার করে আমরা আইডেন্টিফাই করতে পারি না। দিস আর দ্য লিমিটেশনস। প্যাথোজেনেসিস এর ওভারঅল কতগুলো স্টেপস আছে, এখানে স্টেপস গুলো দেওয়া আছে। একটা ব্যাকটেরিয়া প্রথমে ট্রান্সমিশন, ইভেশন, অ্যাডহেরেন্স, কলোনাইজেশন, টক্সিন প্রোডাকশন, তারপরে হোস্ট রেসপন্স কিরকম হবে। তো অ্যাট এ গ্ল্যান্স এই জিনিসগুলো একটু পড়তে হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাথোজেনিসিটি ওয়েল। ট্রান্সমিশন, এখান থেকে কোশ্চেন আসে যে ওয়েজ অফ ট্রান্সমিশন এবং এক্সাম্পল স্পেশালি, এবং দিস চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভার্টিক্যাল ট্রান্সমিশন, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ভাইরাস, ট্রান্সপ্লাসেন্টাল অথবা বার্ড ক্যানাল অথবা ব্রেস্ট মিল্ক দিয়ে ট্রান্সফার হয়। তো এদের এক্সাম্পল গুলা পড়তে হয়, এদের এক্সাম্পল গুলা ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে কোন কোন ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ট্রান্সমিশন হয়, জিআইটি, স্কিন, জেনিটাল ট্র্যাক্ট দিয়ে কারা কারা ট্রান্সমিশন হয়, ফুডবর্ন কারা কারা হয়। ইউজুয়ালি ফুডবর্ন অর্গানিজম গুলা ডায়রিয়া করে, তাছাড়াও ফুড পয়জনিং, টাইফয়েড ফিভার, সালমোনেলা টাইফয়েড ফিভার করতে পারে। জুনোটিক ডিজিজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য এক্সাম্পল অফ জুনোটিক ডিজিজ, এভাবে পরীক্ষা আসতে পারে। ট্রান্সমিশনের পরে অ্যাডহারেন্স হতে হয়, অ্যাডহারেন্স হয় বাই পিলাই অথবা ক্যাপসুল দিয়ে।
তো পিলাই দিয়ে যদি পিলাইটা যদি চেঞ্জ হয়, মিউটেশন হয়, তখন কিন্তু রিকারেন্ট ইনফেকশন হয়। ক্যাপসুলটা তো আমরা আগেই বলেছি যে ক্যাপসুলটা একটা ভিরুলেন্ট ফ্যাক্টর, এটা অ্যান্টিফ্যাগোসাইটিক হিসাবে কাজ করে। যেমন নিশেরিয়ার ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়েছি যে পিলাইটা যদি মিউটেশন হয় তখন কিন্তু রিকারেন্ট নিশেরিয়া গনোরি ইনফেকশন হতে পারে। ক্যাপসুলের ইম্পর্টেন্স, বায়োফিল্ম, এটা আমরা বলেছি, বায়োফিল্ম প্রডিউসিং অর্গানিজম। অ্যাটাচমেন্টের পরে ইনভেশন অথবা ইনফ্লামেশন, অথবা যারা ইন্ট্রাসেলুলার অর্গানিজম তারা ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল, এই মেকানিজম গুলো। ইনভেশন, টক্সিন প্রোডাকশন, ইনভেশন করে যেমন স্ট্যাফিলোকক্কাস অথবা স্ট্রেপ্টোকক্কাস, তারা আমরা জানি যে সেলুলাইটিস অথবা ফারাঙ্কুলাইটিস অর লোকাল ইনফেকশন করে বাই producing different kind of enzyme like coagulase, catalase, hyaluronidase. So enzyme গুলো রিলিজ করার মাধ্যমে এরা ইনফেকশন করে, লোকালি স্প্রেড হয়। এটা পরীক্ষায় আসতে পারে যে হোস্ট ডিফেন্স অথবা ফ্যাগোসাইটোসিস কে ইনহিবিশন কারা করে, ক্যাপসুল, এম প্রোটিন, স্ট্রেপ্টোকক্কাসে থাকে লিউকোসিন। Bacterial infection can be two types. One is pyogenic, another is granulomatous. Usually granulomatous intracellular যেসব organism, facultative intracellular organism, তারা granulomatous infection করে, আর pyogenic হচ্ছে extracellular যেসব organism যেমন স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এটা হচ্ছে pyogenic ইনফেকশন করে। তো এখানে ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ফ্যাক্টর গুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর গুলো দেওয়া আছে। টক্সিন প্রোডাকশন, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে এক্সোটক্সিন প্রোডাকশন করে, আর এন্ডোটক্সিনটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ইন্টারনাল কম্পোনেন্ট। এক্সোটক্সিন প্রোডিউসিং অর্গানিজম এবং কি এক্সোটক্সিন প্রোডিউস করে এবং তাদের ফাংশন ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন, ফর দ্য এমসিকিউ। এক্সোটক্সিনটা কিছু কিছু আছে আসলে ভাইরাস থেকে আসে। ভাইরাসটা যদি এক্সোটক্সিন প্রোডিউসিং জিন ক্যারি করে, সেটা যদি একটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়, তখন সেটাকে আমরা বলতেছি ব্যাকটেরিওফেজ, এটাকে বলতেছি আমরা ব্যাকটেরিওফেজ। এবং এই প্রসিডিউরটাকে বলে লাইসোজেনিক কনভার্সন। সো লাইসোজেনিক কনভার্সন এক্সাম্পল গুলা পড়তে হয়। দিস ইজ দ্য ব্যাকটেরিওফেজ। যদি তারা টক্সিন প্রোডাকশন জিনটা ক্যারি করে ব্যাকটেরিয়াকে ইন্ট্রোডিউস করে, তখন এই প্রসেসটা হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। যেমন এক্সাম্পল ডিপথেরিয়া, কলেরা, বটুলিনাম, ইরাইট্রোজেনিক টক্সিন। এক্সোটক্সিন এন্ডোটক্সিনের ডিফারেন্স ভেরি ইম্পর্টেন্ট। এন্ডোটক্সিনের ফাংশনটা বা এন্ডোটক্সিনের প্যাথোজেনিসিটিটা হচ্ছে সেপটিক শক করে বাই রিলিজিং সাইটোকাইন। আর এক্সোটক্সিনের অনেক ইফেক্ট আছে, যেমন কলেরা টক্সিন কলেরা করতে পারে, ডিপথেরিয়া টক্সিন ডিপথেরিয়া। সো এটা মেকানিজম গুলা ডিফারেন্ট হয়, ডিফারেন্ট এক্সোটক্সিনের মেকানিজম ডিফারেন্ট। এক্সোটক্সিনটা যেহেতু প্রোটিন ইন নেচার, সো আমরা এটার অ্যান্টিজেনিসিটিটা বেশি, আমরা এদের অ্যান্টিজেনিসিটিটা বেশি এবং ভ্যাকসিনেশন আমরা ইউজ করতে পারি। ক্যারেক্টারিস্টিক্স ভেরি ইম্পর্টেন্ট। এবং ব্যাকটেরিয়ার এক্সোটক্সিনের এক্সাম্পল, কিভাবে মেকানিজম, এটা একটু পড়তে হবে। কিছু কিছু ব্যাকটেরিয়া এক্সোটক্সিন হচ্ছে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এদের এক্সাম্পল একটু পড়তে হয়। টক্সিন অ্যাক্টস এজ সুপার অ্যান্টিজেন। মেকানিজম আসতে পারে যে এটিপি রাইবোসাইলেশন ইনহিবিশন করে, সুপার অ্যান্টিজেন হিসেবে কারা কাজ করে, এভাবে কোশ্চেন আসতে পারে। টক্সিন মিডিয়েটেড ডিজিজ, কিছু কিছু টক্সিনের ফাংশন মেকানিজম একটু ডিটেইলস পড়তে হয়, সেগুলাই ভিব্রিও কলেরা, ডিপথেরিয়া। এন্ডোটক্সিন বেসিক্যালি লিপোপলিস্যাকারাইড গুলা যদি ইমিউন সেল আমাদের যারা ম্যাক্রোফেজে আছে তাদের সাথে বাইন্ড করার পরে লটস অফ সাইটোকাইন রিলিজ করে, সেই সাইটোকাইন গুলাই আলটিমেটলি সেপটিক শক প্রোডাকশন করতেছে অর সেপসিস। এন্ডোটক্সিনের
মেকানিজম, এটা একটু ডিটেলস পড়তে হয়। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করে, টিস্যু ফ্যাক্টর রিলিজ করে, যেটা লটস অফ সিস্টেমিক ইফেক্ট আছে, ফিভার, হাইপোটেনশন, ডিআইসি, বায়োলজিক্যাল ইফেক্টস অফ এন্ডোটক্সিন। সো এন্ডোটক্সিন নিয়ে কোশ্চেন থাকে, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, হার্মফুল ইফেক্টস অফ টিউমার নেক্রোটিং ফ্যাক্টর, যেটা একটা সাইটোকাইন, এটা একটু পড়তে হবে। Different strains of bacteria causes different type of disease. So what is toxin mediated disease, what are the pyogenic disease, যেমন ইকোলাই তারা এক্সোটক্সিন মিডিয়েটেড ডিজিজও করতে পারে অথবা পায়োজেনিক ডিজিজ করতে পারে, স্ট্যাফিলোকক্কাস পায়োজেনিক এক্সোটক্সিন মিডিয়েটেড ডিজিজ করতে পারে। Host defense that can be divided into two category: innate and acquired or specific. Innate host defense, any kind of physical barrier, phagocytic cell, protein, these are the innate host. তো হোস্ট ডিফেন্সটা যদি আমরা হিউমারাল ইমিউনিটি আর যদি সেল মিডিয়েটেড ইমিউনিটি এভাবে ডিভাইড করি অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে, তখন হিউমারাল ইমিউনিটি অথবা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, আর সেল মিডিয়েটেড অথবা সেল মিডিয়েটেড ইমিউনিটি। তো অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি গুলো ইউজুয়ালি এক্সট্রাসেলুলার অর্গানিজমের এগেইনস্টে কাজ করে, আর সেল মিডিয়েটেড ইমিউনিটি গুলা ইন্ট্রাসেলুলার অর্গানিজম যেমন মাইক্রোব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, এদের ক্ষেত্রে আসলে সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করে। সো হোস্ট ডিফেন্স এটা যে কোনো ইনফেকশন, পায়োজেনিক ইনফেকশন হতে পারে অথবা গ্রানুলোমেটাস ইনফেকশন হতে পারে। গ্রানুলোমেটাস ইউজুয়ালি ইন্ট্রাসেলুলার অর্গানিজমে গ্রানুলোমেটাস ইনফেকশন হয়, পায়োজেনিক অর্গানিজম হচ্ছে এক্সট্রাসেলুলার অর্গানিজম। এই প্রোটাইড গুলা অ্যাজ এ হোল প্যাথোজেনেসিটিটা বুঝতে সাহায্য করবে। যেমন পায়োজেনিক ইনফেকশন, স্টেফিলোকক্কাস অরিয়াস, এক্সট্রাসেলুলার, এরা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, নিউট্রোফিল অ্যাট্রাক্টস করে এবং ইনফ্লামেশন করে, এটা পায়োজেনিক ইনফেকশন। ইন্ট্রাসেলুলার অর্গানিজম গুলা সেল মিডিয়েটেড ইমিউনিটি করে, ডিলেট হাইপার সেন্সিটিভিটি করে। তো অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্স, অ্যান্টিবডি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স ইউজুয়ালি ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। সেল মিডিয়েটেড ইমিউনিটি কোন কোন অর্গানিজমের এগেইনস্টে? কিছু কিছু পার্সন যদি কম্পোনেন্ট, আমাদের কমপ্লিমেন্ট কম্পোনেন্ট অথবা CD4 কাউন্ট যদি কম থাকে, তখন ইনফেকশনের চান্সটা বেশি থাকে। ফরেন বডি থাকলে ইনফেকশনের চান্স বেশি থাকে। ডায়াগনস্টিক পার্ট থেকে কিছু কোশ্চেন আসতে পারে, যে ব্লাড কালচার, ইন্ডিকেশন অফ ব্লাড কালচার, কোন কোন ক্ষেত্রে আমরা ব্লাড কালচার পজিটিভ পাই, কোন কোন অর্গানিজম সেপ্টিসেমিয়া করে, এটা আসতে পারে। যেমন এখান থেকে, যেমন ব্লাড কালচার মে বি পজিটিভ ইন দ্য ফলোইং কেসেস: স্পুটাম কালচার, সিএসএফ কালচার, আমরা কোন কোন অর্গানিজম সিএসএফ কালচার করে পেতে পারি, ইউরিন কালচার, কমন অর্গানিজম কি ইউটিআই এর, ব্যাকটেরিয়াল ভ্যাকসিন থেকে বেসিক্যালি এক্সাম্পলটা করতে হয়, এবং কোন কম্পোনেন্ট আমরা ব্যাকটেরিয়াল ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। আমরা পলিস্যাকারাইডটাকে ব্যাকটেরিয়াল ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি, আমরা টক্সিনটাকে টক্সয়েড হিসেবে ব্যাকটেরিয়াল ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। তো দিস আর দ্য ব্যাকটেরিয়াল ভ্যাকসিন অ্যাভেলেবল: স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নিশিরা মেনিনজাইটিস, এরা মেনিনজাইটিস করে, এবং ইউজুয়ালি পলিস্যাকারাইড যে ক্যাপসুল তাদের দিয়ে মেনিনজাইটিস করে। তো ক্যাপসুলটাকে আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি উইথ দ্য অ্যাডিশন অফ ক্যারিয়ার প্রোটিন, তাহলে ইমিউন রেসপন্সটা বেশি হয়। টক্সিনটাও যেহেতু টক্সিসিটি করছে এবং প্যাথোজেনিসিটিটা করে, তো টক্সিনটাকে আমরা ফরমালিন দিয়ে ট্রিট করে টক্সয়েড ফর্মেশনের মাধ্যমে সেটাকেও ভ্যাকসিন হিসেবে দিতে পারি। তো এক্সাম্পলটা পড়তে হবে একটু, এবং এদের কোন কম্পোনেন্টটা আসলে ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়।
ভ্যাকসিনটা অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের